থ্রিলারল্যান্ডে আজ শুনবেন দীপাঞ্জনা দাশের কলমে হাড় কাঁপানো ভয়ের গল্প সাদা মুখের পুতুল। আজ বড় গল্পের দিন, তাই বেশি বকবক না করে চলুন ডিরেক্ট চলে যায় গল্পে। ও হ্যাঁ, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা নতুন সমস্ত গল্পের আপডেটস পেতে। চলুন তাহলে শুরু করি আজকের গল্প সাদা মুখের পুতুল। শৈলেশবাবুর এটা রোজকার অভ্যেস। অফিস ফিরতি পথে খোকনের দোকানে পর 2 কাপ চা খেয়ে তারপর বাড়িতে ফিরে আসেন। এই বাড়িটা তার নতুন ঠিকানা। এটাকে বাড়ি না বলে বোধহয় খুপড়ি বলা ভালো। শহরের এক অতি ঘিঞ্জি গলিতে ছোট্ট একখানা ঘর। সেখানে না ঢোকে আলো, না খেলে বাতাস। দিনের বেলাতেও সারাক্ষণ অন্ধকার হয়ে থাকে। আসলে আগের বাসার ভাড়াটা আর দিয়ে কুলিয়ে উঠতে পারছিলেন না তিনি। চারিদিকে জিনিসপত্রের দাম একেবারে হুহু করে বাড়ছে। বাজার রীতিমতো আগুন। অথচ তার ছোট বেসরকারি অফিসের কেরানির চাকরিতে মায়না একেবারে পচা ডোবার জলের মতো স্ট্যাগন্যান্ট। খোকন দ্বিতীয় গ্লাসের চাটা এগিয়ে দিয়ে বলল, শৈলেশদা, আপনি আজও কি ওই দিক দিয়ে যাবেন নাকি? তাছাড়া কি, ওই দিক দিয়ে গেলে আমার একটু সুবিধা হয়, শর্টকাট। জাস্ট বাড়িটা পেরিয়ে গেলেই আমাদের গলিতে উঠে যাওয়া যায়। কিন্তু বাড়িটা তো বদনাম আছে। কি, ওই বাড়িতে ভূত আছে? আর সেই ভূত বাবাজি রাতের বেলা ওই বাড়ির ছাদের কার্নিশে পা ঝুলিয়ে খোনা গলায় গান গায়। মজা করছো শৈলেশদা? যা রটে তার কিছু তো বটে। হ্যাঁ, ভূতের কথা না হয় ছেড়েই দিলাম। ওই বাড়ির চারপাশে যা জঙ্গল হয়ে আছে, সেখানে সাপখোপ থাকাটাও খুব একটা অস্বাভাবিক নয়। শৈলেশবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, শীতকাল, নো সাপখোপ। আর তাছাড়া এই হপ্তাখানেক ধরে তো রোজই ওই বাড়ির মধ্যে দিয়ে ফিরছি। আজ অবধি তো তেনাদের দেখা পেলুম না। আমার মনে হয় তেনারা আমাকে খোটা পাত্তা দিতে চান না। হাসতে হাসতে তিনি উঠে পড়লেন বেঞ্চ থেকে, পা বাড়ালেন বাড়ির দিকে। সেই ভুতুড়ে বদনামওয়ালা বাড়ির সামনে এসে নিজের মনেই দাঁতের ফাঁকে হাসলেন শৈলেশবাবু। তারপর বাড়িটার দিকে তাকিয়ে বললেন, বাবা ভূত, তুমি এত কেন লাজুক লতা? একবারটিও যে তোমার দর্শন পেলুম না। কোথায় আছো তুমি বাবা ভূত? বলে তিনি এগিয়ে গেলেন বাড়িটার ভাঙা গেট পেরিয়ে। বাড়িটা অনেক পুরনো, কেউ থাকে না। কোনো এক সাহেবের বাড়ি নাকি ছিল এটা। খুব বড় নয়, মাঝারি মাপের পুরনো ধাঁচের বাড়ি। সাহেব আর তার মেম মারা যাওয়ার পর আর কেউ এখানে থাকতে পারেননি। যারাই এসেছে তারাই 2 দিনের মধ্যে ভূতের ভয়ে পালিয়েছে। সেই থেকে বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত। জনশ্রুতি আছে যে এই বাড়ির মেম সাহেব নাকি ভুডু বা ব্ল্যাক ম্যাজিক অভ্যেস করতেন। বাড়ির পিছনের পাঁচিলটাও ভাঙা। শৈলেশবাবু রোজ বাড়িটার জঙ্গলে ঢাকা লনের উপর দিয়ে চলে যান পিছনের দিকে। তারপর সেই পাঁচিলের ভাঙা অংশটা দিয়ে চলে যান নিজের বাড়ির গলিতে। এই দিক দিয়ে আসলে শুধু যে তার সামান্য সময় বাঁচে তা নয়, আসল কারণ ভিন্ন। গত মাসে বেশ কিছু টাকার দরকার হয়ে পড়ায় তিনি ব্রজগোপাল গুহের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। কথা ছিল দিন 15-র মধ্যেই শোধ দিয়ে দেবেন। কিন্তু আজও সেই টাকার জোগাড় তিনি করে উঠতে পারেননি। ব্রজগোপাল সুদে টাকা ধার দেয়, তাই সেই টাকা আদায় করতে সে সদাই তৎপর। এদিকে যত দিন যাচ্ছে সুদের ভারে টাকার অঙ্ক ততই ভারী হয়ে উঠছে। এই ব্রজগোপাল গুহর বাড়ি শৈলেশবাবুর বর্তমান ঠিকানার গলির ঠিক সামনে। আর এই সুদখোর লোকটা একেবারে টাকার পিশাচ। মানুষকে একেবারে অতিষ্ঠ করে তোলে টাকা ফেরত নিতে। তাই যাতায়াতের পথে তার মুখোমুখি পড়ে যাওয়াটা খুব একটা সুখকর মুহূর্তের জন্ম দেবে না, সেটা জেনেই তিনি এই নিষিদ্ধ পথ দিয়ে যাতায়াত করেন গা বাঁচিয়ে। হাঁটতে হাঁটতে লনের মাঝামাঝি জায়গায় এসে পড়েছিলেন শৈলেশবাবু। ঘাস একেবারে হাঁটু ছুঁই ছুঁই এখানে। এমন সময় তার পায়ে ঠান্ডা কি যেন একটা ঠেকল। তিনি চমকে উঠলেন। সাপ নয় তো সত্যি সত্যি, কিন্তু এখন তো শীতকাল। তিনি 2 পা পিছিয়ে গিয়ে দেখলেন
ঘাসের ওপর সাপ টাপ কিছু নয়, অন্য একটা কিছু পড়ে আছে, সাদা রঙের। তিনি সাহস নিয়ে ঝুঁকে দেখলেন জিনিসটা ঠিক কী। আরে এই যে একটা পুতুল। শৈলেশবাবু সেটা হাতে তুলে নিলেন। এমন পুতুল তিনি আগে কখনো দেখেননি। আকারে 7 বা 8 ইঞ্চি হবে। পুতুলের পোশাক ধপধপে সাদা আর লম্বা, না গাউন নয়, কিছুটা ওই চীন বা জাপানে মেয়েরা যেরকম পোশাক পরে সেই রকম। কি যেন বলে, হ্যাঁ কিমোনো। পুতুলের মাথার চুলটাও অন্যরকম, চাইনিজ কাট চুল, একেবারে সোজা আর কুচকুচে কালো। চুলের দৈর্ঘ্য প্রায় পুতুলটারই সমান। সবচাইতে আশ্চর্য হলো পুতুলটার মুখ। তার চোখ দুটো ছোট ছোট আর চোখের ভিতরটা সম্পূর্ণ কালো রং করা, কিন্তু এটা নাক বা মুখ কিছুই নেই। নাকের জায়গাটা একটু উঁচু বটে, কিন্তু ঠোঁট নেই মোটেই। আর মুখের চামড়ার রং একেবারে দুধের মতো সাদা। তাও পুতুলটার চেহারা বেশ মায়াময়, মিষ্টি দেখতে লাগে। শৈলেশবাবু বুঝলেন এটা এদেশি পুতুল নয়, বিদেশি। কারণ দেশি পুতুলগুলোর চোখগুলো হয় ড্যাবডেবে, নাক মুখ সব স্পষ্ট হয়, আর চুল হয় বেশিরভাগ ক্ষেত্রে সোনালি, আর গায়ের রং হয় গোলাপি গোলাপি। ও দেশে এমন নাকবিহীন পুতুলও তৈরি হয়, হবেও বা। শৈলেশবাবুর খুব পছন্দ হলো পুতুলটা। এমন সুন্দর পুতুল এখানে হেলায় পড়ে থাকবে, তার চেয়ে তিনি সেটা নিজের সঙ্গে নিয়ে যাবেন, ঘরে সাজিয়ে রাখবেন। হয়তো এই সাহেব বাড়িরই সম্পত্তি এটা, এখন বেওয়ারিশ হয়ে ঘাসের ওপর গড়াগড়ি খাচ্ছে। শৈলেশবাবু সেটা হাতে নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন। তারপর পুরো বাড়িটার দিকে তাকিয়ে ঘাড় উঁচিয়ে বললেন, মেম সাহেব, আপনার তো আর পুতুল খেলার সময় নেই, তাই এটা আমি নিলুম। কেমন? চলার পথে হঠাৎ করে যখন পেয়ে গেলুম তখন ভাবলাম এটা আপনি আমাকে উপহার দিয়েছেন। থ্যাংক ইউ মেম সাহেব। শৈলেশবাবু পুতুলটা সঙ্গে করে নিয়ে এলেন। বাড়িতে এসে তার ঘুণ ধরা তাকের ওপর সাজিয়ে রেখে দিলেন সেটা। সেখানে পুতুলটাকে বড্ড বেমানান লাগছিল বটে, কিন্তু শৈলেশবাবুর মনে হল তাতে ঘরের শোভাটা যেন একটু বেড়েছে। পরদিন সকালবেলা উঠে শৈলেশবাবু অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। চুল আঁচড়াবার জন্য তাকের ওপর থেকে চিরুনি নিতে গিয়ে তার চোখ পড়ল কাল রাতে নিয়ে আসা সেই সাদা মুখের পুতুলটার দিকে। কি সুন্দর দেখতে, কিন্তু এ কি, পুতুলটার মুখে কি যেন একটা দাগ লেগে আছে। সেটা হাতে তুলে নিয়ে শৈলেশবাবু ভালো করে খেয়াল করতে দেখলেন দাগ লেগে আছে বটে। কাল রাতের অন্ধকারে অত খেয়াল হয়নি। এখন দেখছেন পুতুলের ডান দিকের কপালে একটা লালচে গোল মতো দাগ। সেই গোল দাগের থেকে একটা সরু লেজের মতো দাগ বেরিয়ে মাথার এক পাশ পর্যন্ত এসেছে। কপালের ওপরে এসে পড়া ঘন কালো চুলের জন্য চট করে চোখে পড়ে না। আহা, এত সুন্দর পুতুলটার এরম দাগ হয়ে গেছে। আর হবে নাই বা কেন, কত দিনের জিনিস সেটা, নোংরার মধ্যে পড়েছিল। যাকে অফিস থেকে ফিরে পরিষ্কার করার একটা চেষ্টা করা যাবে। তিনি সেটাকে আবার যথাস্থানে রেখে বেরিয়ে গেলেন। শৈলেশবাবু একা মানুষ, তাই বাড়িতে রান্নাবান্নার ঝামেলা তিনি রাখেন না। সকালে আর রাতে 2 বেলা তিনি পাড়ার এক হোটেলেই ভাত খান। সেখান থেকে খেয়েই অফিস যান। আজও তাই গেলেন। টেবিলে বসে ডাল দিয়ে ভাত মেখে সবে 2 গাল মুখে পুড়েছেন, এমন সময় পাড়ার কতগুলো ছেলে দৌড়াতে দৌড়াতে এসে উত্তেজিতভাবে জানিয়ে গেল যে ব্রজগোপাল গুহ তার বাড়ির গেটের সামনে পড়ে আছে। কারা যেন তাকে গুলি করে পালিয়ে গেছে। এই কথা শুনে তো আর বসে থাকা চলে না। শৈলেশবাবু সহ দোকানের সকলেই হন্তদন্ত হয়ে ছুটল গলির মোড়ের দিকে। ব্রজগোপালের বাড়ির সামনে আসতেই দেখা গেল গেটের সামনে অনেক লোকের ভিড়। শৈলেশবাবু ভিড় ঠেলে এগিয়ে গেলেন সামনে। দেখলেন ব্রজগোপাল গুহ চিত হয়ে পড়ে আছে। তার শরীরের অর্ধেক অংশ গেটের ভিতর দিকে আর বাকি অর্ধেক বাইরে। মাথাটা বাড়ির দিকে আর পা দুটো রাস্তার দিকে।
তার মাথাটা বাঁ দিকে কাত হয়ে আছে, ফলে ডান দিকের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আর যে জিনিসটা সবথেকে বেশি প্রকট হয়ে উঠেছে সেটা হলো ডান দিকের কপালে ফুটে থাকা দগদগে একটা গোলাকার ক্ষতচিহ্ন। সেখান থেকে একটা সরু রক্তের ধারা গড়িয়ে পড়েছে তার মাথার পাশ দিয়ে। আর তার চোখ দুটো শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে শহরের ধূসর আকাশের দিকে। আশেপাশে দাঁড়ানো মানুষের কাছ থেকে যদ্দূর জানা গেল তা হলো ব্রজগোপাল গুহ রোজকার মতো কাজে বের হচ্ছিলেন। সবেমাত্র তিনি গেট খুলে দুপা এগিয়েছেন, এমন সময় একটা বাইক এসে জোরে ব্রেক কষে ব্রজগোপালের বাড়ির গেটের সামনের রাস্তায়। সেই বাইকে ছিল 3টে লোক। তাদের সবার মাথাতেই কালো হেলমেট। তাদের মধ্যে মধ্যিখানের লোকটার হাতে ছিল বন্দুক। সেই গুলি করে। ব্রজগোপাল বাবু শব্দ করারও সময় পাননি, আর পরক্ষণেই বাইকটা ঝড়ের গতিতে সেখান থেকে পালিয়ে যায়। পুরো ব্যাপারটাই ঘটে কয়েক মুহূর্তের মধ্যে। স্থানীয় লোকেরাই পুলিশে খবর দিয়েছে তারা এলো বলে, কিন্তু ততক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করা শৈলেশ বাবুর পক্ষে সম্ভব নয়। তার অফিসে দেরি হয়ে যাচ্ছে। অফিসে এসেও তিনি কাজে কিছুতেই মন বসাতে পারছিলেন না। বারবার ব্রজগোপাল বাবুর মর্মান্তিক মৃত্যুর ব্যাপারটা তার মাথায় চক্কর কাটছিল। কে মারল লোকটাকে? যদ্দূর সম্ভব লোকটার কোনো দেনাদারি কাজটা করেছে। দেনার ভারে জর্জরিত কেউ, যে টাকা শোধ দিতে পারছিল না, অথচ এই সুদখোর ব্রজগোপাল হয়তো তাকে শাসিয়ে প্রায় পাগল করে তুলেছিল। তাই আর থাকতে না পেরে, একদিকে ভালোই হয়েছে ভাবেন শৈলেশবাবু, তাকেও আর তার ধার নেওয়া টাকাটা শোধ দিতে হবে না। এইবার তিনি ঝাড়া হাত পা, আর তাকে লুকিয়ে বাড়ি থেকে অফিসে যাতায়াত করতে হবে না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই। শৈলেশবাবু নিজের মনকে সান্ত্বনা দিয়ে একটু হালকা হতে আরদালিকে দিয়ে 2টো সিঙ্গাড়া আর চা আনিয়ে নেন। বাড়িতে ফিরতে আজ সামান্য দেরি হলো শৈলেশবাবুর, কারণ খোকনের চায়ের ঠেকে আজ একেবারে আড্ডা সরগরম। চায়ের কাপে তুফান তুলে সকলেই ব্রজগোপালবাবুর হত্যা রহস্যের ব্যাপারে নিজ নিজ মত প্রকাশে প্রবল আগ্রহী। কারা ছিল বাইকে, কাদের হবার সম্ভাবনা, কেনই বা এমনভাবে খুন করল তারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা কথা সকলেই এক বাক্যে স্বীকার করল, ব্রজগোপাল গুহ লোক মোটেই ভালো ছিলেন না। আজ ভুতুড়ে সাহেব বাড়ির পথে না গিয়ে সোজা রাস্তা দিয়েই ফিরলেন শৈলেশবাবু। আসার সময় একেবারে রাতের খাবার কিনে তবে আসলেন। রাতের খাওয়া দাওয়া সেরে শুতে যাবার আগে তিনি যখন আলো নেভাতে যাবেন, সেই সময় তার চোখ পড়ল তাকের উপরে সাজানো সেই সাদা মুখের বিদেশি পুতুলের দিকে। সারাদিনের গোলমালে তিনি একেবারে ভুলেই গিয়েছিলেন এটার কথা। তিনি যে ভেবে রেখেছিলেন যে অফিস থেকে ফিরে পুতুলের মুখের সেই দাগটা তিনি পরিষ্কার করবেন, সেটাও তার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। হে, তোর কথা তো বেমালুম ভুলে গেছিলাম রে, দাঁড়া। পুতুলের উদ্দেশ্যে কথাটা বলে তিনি গেলেন বাথরুমে। সেখান থেকে একটু কাপড় কাচার গুঁড়ো সাবান নিয়ে একটা ছোট্ট পাত্রে গুলিয়ে নিয়ে এলেন। তারপর হাতের আঙুলে একটা পাতলা কাপড়ের ফালি জড়িয়ে তিনি পুতুলটাকে তাক থেকে নামিয়ে কোলের ওপর রেখে বসলেন। তারপর কাপড়ের টুকরো জড়ানো হাতটা সাবান গোলা জলে ডুবিয়ে পুতুলের কপালের ওপর থেকে সমান করে কাটা চুলগুলো সরিয়ে দাগটা মুছতে গেলেন। কিন্তু এ কি, দাগ তো নেই। কি অদ্ভুত! সকালেই যে তিনি দেখলেন যে পুতুলের কপালের ডান দিকে একটা ছোট লাল দাগ, সেখান থেকে একটা সরু দাগ বেরিয়ে পুতুলের কানের কাছে তার ঘন কালো চুলের মাঝখানে হারিয়ে গেছে। ঠিক যেমন হঠাৎ একটা কথা শৈলেশবাবুর মাথায় ঝিলিক দিয়ে উঠল। ঠিক এমনই একটা দাগ আরো কোথায় যেন দেখেছেন তিনি। কোথায় দেখেছেন, কোথায় কোথায় আর কবে? আজই দেখেছেন। আর কোথায় দেখেছেন সেটাও মনে পড়ল তার। ঠিক এই একই রকম দাগ আজ সকালে তিনি দেখেছেন ব্রজগোপাল গুহর
মাথায়, ঠিক কপালের ডান দিকে লাল বৃত্তাকার ক্ষত, আর সেই ক্ষত থেকে একটা সরু রক্তের ধারা মাথার পাশ দিয়ে গড়িয়ে মিলিয়ে গেছে চুলের মধ্যে। ঠিক একই জায়গায় আজ সকালেও দাগটা ছিল ওই সাদা পুতুলের কপালে, আর দাগের ধরনটাও এমন অদ্ভুতভাবে এক কেন? তবে কি শৈলেশবাবু দেখতে কিছু ভুল করলেন? কিন্তু তিনি যে দিনের আলোয় স্পষ্ট দেখেছিলেন। তবে আর সেই দাগই বা এখন গেল কোথায়? কেমন করে বা মুছে গেল? শৈলেশবাবু পুতুলটাকে আবার রেখে দিলেন যথাস্থানে। তিনি শুলেন বটে, কিন্তু বারবার তার চোখ চলে যেতে লাগল তাকের ওপরে রাখা সাদা পুতুলটার দিকে। খুব সামান্য একটা ব্যাপার, কিন্তু তবুও না জানি কেন শৈলেশবাবুর মনটা খচখচ করতে লাগল। এরই মধ্যে কেটে গিয়েছে বেশ কয়েকদিন। আগের ঘটনার দাগ পাড়ার লোকের মনের ফলকে ফিকে হতে শুরু করেছে। মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায় সব কিছু। শৈলেশবাবুরও তার ব্যতিক্রম হল না। অবশ্য তার অন্য একটি কারণ আছে। ইদানিং শৈলেশবাবু দুশ্চিন্তায় এমন জেরবার হতে শুরু করেছেন যে অন্য কিছু ভাবার সময় পাচ্ছে না তার মন। তাদের ছোট অফিসের 3 বিনিয়োগকারী কোম্পানির 2টি এখন টাকা ঢালতে নারাজ। কানাঘুষো শোনা যাচ্ছে সেই 2 সংস্থার ডিরেক্টরের সঙ্গে তাদের অফিসের ডিরেক্টরের নিজস্ব ঠান্ডা লড়াই চলছে। ফলস্বরূপ সেই 2 সংস্থা এখন আর বিনিয়োগ করতে চাইছে না। অতকিম কর্মী ছাঁটাই। কোম্পানির বাজেট ঠিক রাখতে খরচ কমাতে হবে। তাই অবশ্যম্ভাবী খাঁড়া নামবে অফিসের নিচু স্তরের কেরানিদের ঘাড়েই। কথা আছে, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। তাই শৈলেশবাবুর মাথায় এখন কেবল একটাই চিন্তা, চাকরিটা আদৌ থাকবে তো? যদি না থাকে তাকে কি বের করে দেওয়া হয় অফিস থেকে? কি করবেন তিনি? কোথায় যাবেন? এই বয়সে তাকে এখন আর একটা চাকরি কে দেবে? এই সমস্ত ভেবে ভেবেই তার রাতের ঘুম চলে গিয়েছে। রাস্তার ধারের কলে স্নান সেরে তিনি অফিসে যাওয়ার জন্য জামা গায়ে গলাচ্ছিলেন, আর মনে মনে ভাবছিলেন কালও এমন করেই জামা জুতো পরে তিনি অফিস যেতে পারবেন তো, নাকি কাল থেকে বাড়িতে বসে কপাল চাপড়াতে হবে। কারণ অফিসের ভেতরের কিছু খবর শৈলেশবাবু সহ তার অন্যান্য সহকর্মীরা শুনেছিলেন গতকালই। অফিসের বড়বাবু এবং ম্যানেজার কয়েক দিনে তৈরি করেছেন একটি তালিকা। কর্মীবৃন্দের নিচের স্তর থেকে ধীরে ধীরে কাটছাঁট করা শুরু হয়েছে। কোথায় গিয়ে থামবে তা কেবল মা গঙ্গাই জানেন। সেই তালিকায় শৈলেশবাবুরও নাম আছে কি? তিনিও তো অফিসের একজন অধস্তন কর্মচারী। শৈলেশবাবু মাথা নিচু করে দুশ্চিন্তাগ্রস্ত মনে অন্যমনস্কভাবে তাকের ওপর থেকে হাত ঘড়িটা নিতে যাচ্ছিলেন, সেদিকে না তাকিয়েই সেই সময় অসাবধানে হাত লেগে তাকের ওপরে সাজানো সেই সাদা মুখের পুতুলটা টাল খেয়ে পড়ে গেল মেঝে। শৈলেশবাবু তুলে নিলেন সেটা, আবারও তাকের মাথায় বসিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাত ঘড়িটা পরে নিলেন। তারপর বেরিয়ে গেলেন অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে দেখলেন তার সহকারীদের সকলের মুখেই দুশ্চিন্তার ছাপ। শুকনো মুখে সকলে কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা বা ভান করছে বটে, কিন্তু কারোরই মনে শান্তি নেই। এমন করেই কাটল টিফিন টাইম অবধি। শৈলেশবাবুর গলা দিয়ে আজ খাবার নামল না। তারপরেই এলো সেই মহা সংকটময় ক্ষণ। লাঞ্চের পর তাদের কয়েকজনের ডাক পড়ল ম্যানেজারের ঘরে। বুকের ভেতরে কে যেন হাতুড়ি পিটতে লাগলো শৈলেশবাবুর। যাদের ডাক পড়েছে তারা সকলেই অফিস বয়, পিয়ন, দারোয়ান এবং কেরানি। তাদের উপরের স্তরের কারোর ডাক পড়েনি এখানে। দুরু দুরু বক্ষে
বাকিদের সঙ্গে ম্যানেজারের অফিস রুমে ঢুকলেন শৈলেশবাবু। তার মাথা ভোঁ ভোঁ করতে শুরু করেছে। চাকরিটা বোধহয় আর বাঁচানো গেল না। তিনি বেশ বুঝতে পারছেন তার শরীর খারাপ লাগছে। ম্যানেজার কথা শুরু করলেন, কোম্পানির এই মুহূর্তে খুব খারাপ সময় উপস্থিত হয়েছে। সেই দুঃসময়ের সঙ্গে যুঝতে বাধ্য হয়ে কিছু কঠিন সিদ্ধান্তে তাদের উপনীত হতে হয়েছে। সেই সিদ্ধান্ত যেন সব কর্মীরা ব্যক্তিগত আক্রমণ না ভাবেন এবং ক্ষমার চোখে দেখেন, ইত্যাদি ইত্যাদি। শৈলেশবাবুর মোটেই এইসব অপ্রয়োজনীয় কথাবার্তা ভালো লাগছিল না একটুও। তিনি মন দিয়ে শুনছিলেনও না কথাগুলো। তার দৃষ্টি কেবল ম্যানেজারের সামনে রাখা কাগজটার দিকে। সেখানে ছাঁটাই হয়ে যাওয়া অফিসের কর্মীদের তালিকা রয়েছে। উফ, তখন থেকে ম্যানেজার ব্যাটা কাগের ঠ্যাং বগের ঠ্যাং বকে চলেছে। ওই লিস্টে শৈলেশবাবুর নাম আছে কি নেই সেটা বলে দে না বাপু, এত কথার দরকার কি? সিদ্ধান্ত শুনে তিনি একটু বসতে পারলে বাঁচেন। তার বেশ শরীর খারাপ লাগছে। আমরা প্রথমে ঠিক করেছিলাম 20 জনকে বাদ দেওয়া হবে, কিন্তু অনেক আলাপ আলোচনা করে আমরা সেই নামের সংখ্যা 15 জনেতে নিয়ে এসেছি। এদেরকে রাখা একেবারেই কোম্পানির পক্ষে সম্ভব হচ্ছে না। এর জন্য আমরা সত্যিই অনেক ক্ষমা প্রার্থী। আগামী পরশু থেকে মাস শেষ হচ্ছে। এই 15 জন যদি চান তাহলে 2 দিন অফিস আসতে পারেন, আর ইচ্ছে না হলে। ম্যানেজার তার পুরো কথা শেষ না করে টেবিলের ওপর থেকে কাঁচের গ্লাস তুলে এক চুমুক জল খেলেন। তারপর আবার শুরু করলেন, পরের মাসে 5 তারিখের মধ্যে এসে আপনাদের বাকি বকেয়া টাকা নিয়ে যাবেন। এবার আমি এই 15 জনের নাম একে একে বলছি। শৈলেশবাবুর বুক ধড়ফড় করছে। একটু বসতে পারলে ভালো হতো। শরীরটা একদম ভালো লাগছে না। ম্যানেজার কার কার নাম বলে চলেছেন তিনি সেটা শুনেও শুনছেন না। কেবল একটা নাম উচ্চারণের পর ভেবে দেখছেন যে এটা তার নাম নয় তো। একসময় 15 জনের নাম বলা শেষ হলো। ঘরের ভিতর দম বন্ধ করা এক নিস্তব্ধতা। শৈলেশবাবুর শ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে যেন। তার পাশেই দাঁড়িয়েছিল অফিসের বয় নিতিন। ছোকরা অবাঙালি, কিন্তু বেশ ভালো বাংলা বলতে পারে। তিনি নিতিনের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, আমার নাম কি বলেছে, শুনেছিস কিছু? নিতিন বলল, না শৈলেশদা, তোমার নাম নাই, তোমারও নাই আমারও নাই, বাঁচিয়ে গেলাম। হ্যাঁ বলে সে অল্প হাসল। তারা সকলে একে একে বেরিয়ে এলেন ম্যানেজারের ঘর থেকে। শৈলেশবাবু নিজের চেয়ারে গিয়ে বসলেন। তার প্রেশার নিচে নামতে শুরু করেছে। কুলকুল করে ঘামছেন তিনি জলের বোতল থেকে প্রায় 1 বোতল জল একেবারে গলায় ঢেলে দিলেন। নিতিন এসে শৈলেশবাবুর পাশে দাঁড়িয়ে বলল, তুমি খুব বেঁচে গেছো শৈলেশদা। তোমার নাম ছিল 16 নম্বরে, আরেকটা নাম বেশি পড়লে। বলে নিতিন আঙুল দিয়ে গলার উপর চাপিয়ে একটা বিশেষ ভঙ্গি করল। সত্যি খুব বাঁচা বেঁচেছেন যা হোক। একেবারে কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যাওয়ার মতো হয়েছে ব্যাপারটা। তারও তো নাম ছিল লিস্টে। নেহাত কপাল জোরে। শৈলেশবাবুর পাশের ডেস্কে চেয়ার টেনে বসলেন বিমলবাবু। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মুখে খুব কষ্টের হাসি এনে বললেন, ছেলেটার চিকিৎসাটা আর হলো না শৈলেশদা। তার মানে ওই লিস্টে বিমলের নাম ছিল। তাই হবে শৈলেশবাবু ঠিক করে শোনেননি। তিনি কেবল নিজের নাম আছে কি না তাই দেখছিলেন। শৈলেশবাবু মুখে অনেক সান্ত্বনা দিলেন বিমলবাবুকে, কিন্তু তিনি নিজেও জানেন যে এতে কিছুই লাভ নেই। বিমলবাবুর ছেলের কিডনির সমস্যা আছে। মাসে 2 বার ডায়ালিসিস করাতে হয়। তার সঙ্গে প্রয়োজন হয় প্রচুর ওষুধপত্রের। সেসব যে অত্যন্ত ব্যয়বহুল তা আর বলার অপেক্ষা রাখে না। এখন ছেলেটার চিকিৎসার দায়ভার কে নেবে? অফিস তো ক্ষমা চেয়েই খালাস। সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি থেকে কতই বা আয় হতো। এখন আর সেই সম্বলটুকুও রইল না। শৈলেশবাবু বললেন, আর একটা কাজ ঠিক পেয়ে যাবে বিমল, তুমি এত ভেঙে পড়ো না। আমিও চেষ্টা করব তোমার জন্য। তুমি তো আর আজকের লোক নও। তুমি আর আমি তো একই সঙ্গে চাকরি পেলাম এখানে। তাই তোমার সঙ্গে আমার সব থেকে বেশি ভাব। দেখি না, আমি কিছু একটা চেষ্টা করব, তুমি চিন্তা করো না।
না শৈলেশদা, এই বয়সে আমায় কেউ কোথাও নতুন করে কাজ দেবে না। বুড়ো হয়ে গেছি যে শৈলেশদা, বুড়ো হয়ে গেছি। বিমলবাবু আবারও হাসার বৃথা চেষ্টা করলেন। তাতে তার শুকনো মুখখানা আরও বেশি করুণ দেখাচ্ছিল। শৈলেশবাবুর চোখের কোণটা একটু ভিজে উঠল। এই পৃথিবী কত নিষ্ঠুর! তিনি গলা খাঁকারি দিয়ে নিজেকে একটু সামলে বললেন, বিমল, তুমি না হয় আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাও। না শৈলেশদা, আজ ভাবছি নাইট শিফট নিয়ে নেব। আসলে বাড়ি গিয়ে ছেলেটার মুখের দিকে আমি আর তাকাতে পারবো না গো, আমি আর তাকাতে পারবো না। শৈলেশবাবু কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। বিমলবাবু উঠে গেলেন আস্তে আস্তে, তার টলমল পদক্ষেপে আহত সৈনিকের ভঙ্গি। দরজার বাইরে ধীরে ধীরে মিলিয়ে আসা বিমলবাবুর ছোটোখাটো দেহের দিকে তাকিয়ে শৈলেশবাবু ভাবলেন, সেই ভালো। কাজের মধ্যে থাকলে মানুষের মন একটু হলেও ভুলে থাকবে। ঘরে গিয়ে অসুস্থ সন্তানের সামনে দাঁড়িয়ে তার বুক ফাটবে, তার থেকে এই ভালো। অফিস থেকে ফিরে শৈলেশবাবু রোজকার মতো খোকনের দোকানে চা খেলেন 2 কাপ। এখন তার অনেকটা নিশ্চিন্ত লাগছে। প্রথমত, তার চাকরিটা অল্পের জন্য হলেও বেঁচে গিয়েছে। দ্বিতীয়ত, একটু আগেই খোকনকে কাজের সন্ধান জিজ্ঞেস করতে সে বলল যে তার চেনা একজনের অফিসে নতুন লোক নিচ্ছে, একটু চেষ্টা চরিত্র করলে হয়ে যেতে পারে। শৈলেশবাবু খোকনকে বারবার বলে এলেন সেই লোক যেন দুম করে অন্য লোক না নিয়ে নেয়, তার অফিসের কলিগের কাজটা খুব দরকার। খোকনও আশ্বাস দিল আজ দোকান সেরেই সে লোকটার সঙ্গে কথা বলে রাখবে। শৈলেশবাবু বেশ ভালো মনেই বাড়ি ফিরে এলেন। ভাবলেন কাল একটু আগে ভাগেই তিনি অফিস চলে যাবেন, গিয়ে বিমলকে ওই কাজের প্রস্তাবটা দেবেন। একটা হিললে হবে মানুষটার, আর ওই বাচ্চাটার চিকিৎসাটা অন্তত থামবে না। ওই কাজটা যেন বিমল পেয়ে যায় মা গো। শৈলেশবাবু ক্যালেন্ডারে টাঙানো মা দুর্গার ছবির দিকে তাকিয়ে প্রার্থনা জানান। সেখান থেকেই তার চোখ চলে যায় তাকের মাথায় অল্প ঘাড় কাত করে থাকা সেই সাদা পোশাকের পুতুলটার দিকে। পুতুলটার ঘাড় এমনভাবে বেঁকে আছে যেন ওটা মুখ ঘুরিয়ে শৈলেশবাবুর দিকেই চেয়ে আছে। আগে তো এমন ছিল না, এটার মুখ তো সোজাসুজিই ছিল। তবে এখন কেন এমন ঘাড় বাঁকিয়ে তাকে দেখছে পুতুলটা? তিনি বিছানা থেকে নেমে এগিয়ে যান পুতুলটার দিকে। সামনে যেতেই তিনি দেখেন সাদা পুতুলটার গলার কাছে একটা দাগ। কালচে এই দাগটা আগে ছিল কি? ছিল না তো, যেন একটা সরু হাড় পরিয়ে দেওয়া হয়েছে পুতুলটার গলায়। তিনি সেটাকে তুলে নিলেন হাতে। দাগের ওপর আঙুল বুলিয়ে দেখলেন, কিন্তু সেটা ছুঁতে পারলেন না। দাগটা যেন পুতুলের গায়ের ওপরে নয়, ভেতর থেকে ভেসে উঠেছে। কিছুটা ওই পুরনো চিনেমাটির পাত্রে একটু মন দিয়ে লক্ষ্য করলে বোঝা যায় তাতে কিছু সূক্ষ্ম ফাটলের দাগ রয়েছে, কিন্তু ওপর দিয়ে আঙুল বোলালে সেটা বোঝা যায় না। ওপরের তেলতেলে স্তরের নিচে থাকে বলে এটাও ঠিক তেমনই। ইস, আজ সকালে তো তার হাত লেগে এটা মাটিতে পড়ে গিয়েছিল, তখনই নিশ্চয়ই চির ধরেছে। আর সেই সময়ই হয়তো ঘাড়টাও বেঁকে গিয়েছে একদিকে। ঘাড় বেঁকে যাওয়াতে তেমন খারাপ মনে হচ্ছে না, বরং চেহারাটা আরও আদুরে লাগছে। কিন্তু গলার ওপরের ওই গোল দাগটা পুতুলটাকে খুঁতো করে দিল। একটু মন খারাপ নিয়েই শৈলেশবাবু ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লেন। পরের দিন 1 ঘন্টা আগেই বেরিয়ে গেলেন শৈলেশবাবু। তার পৌঁছানোর আগেই যদি বিমলবাবু বাড়ি চলে যান তবে দরকারি কথাটা বলা হবে না। বাস থেকে নেমে শৈলেশবাবু অফিসের দিকে এগিয়ে যেতেই মাঝপথে থেমে গেলেন। এ কি, অফিস বিল্ডিংয়ের সামনে লোকজন ঠিক ঠিক করছে। এত লোক এখানে কেন? আরে এত পুলিশ কেন এখানে? তবে কি কর্মী ছাঁটাইয়ের জন্য বিক্ষোভ টিক্ষোভ কিছু খুব ঝামেলা করেছিল কি, যার জন্য পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হচ্ছে? শৈলেশবাবু আরও এগিয়ে গেলেন। ভিড়ের মধ্যেই তিনি দেখতে পেলেন
অফিস বয় নিতিনকে। ছেলেটা শুকনো মুখে দাঁড়িয়ে আছে কেন? তিনি তাড়াতাড়ি তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, ব্যাপার কি? উত্তরে নিতিন যা বলল তাতে তার মনে হলো এখনই মাথা ঘুরে পড়ে যাবেন তিনি। চারপাশের চাপা গুঞ্জন যেন তার কানে তালা ধরিয়ে দিচ্ছিল। শৈলেশবাবু পাগলের মতো ছুটে গেলেন অফিসের ভিতরে। গেটে কর্মরত পুলিশ কনস্টেবলরা তাকে আটকাবার চেষ্টা করছিল, কিন্তু শৈলেশবাবু তখন মরিয়া। কনস্টেবলদের ঠেলে ঠুলে কোনো মতে তিনি ভেতরে ঢুকলেন। আর ভেতরে গিয়েই যে দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল তাতে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। পায়ের নিচের মাটি যেন টলে উঠল। তিনি টাল সামলাতে না পেরে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়া অবস্থাতেই তিনি দেখলেন ঠিক তার ডেস্কের ওপরের সিলিং ফ্যানের সাথে মাফলারের ফাঁস জড়িয়ে ঝুলছে বিমলবাবুর নিঃসার দেহটা। কোটর থেকে দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। বিস্ফারিত চোখের ভিতরের শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে আছে। নাকের কাছে কালচে রক্ত এসে জমাট বেঁধেছে। আধ খোলা মুখের কষ বেয়ে রক্ত লালা গড়িয়ে পড়ছে। ভাঙা ঘাড় অল্প বেঁকে একপাশে কাত হয়ে যেন তার দিকেই দেখছে। কি ভয়ঙ্কর দৃশ্য, কি ভয়ঙ্কর! যে দুজন কনস্টেবল তাকে বাধার দেওয়ার জন্য রে রে করে তেড়ে আসছিল, তারা শৈলেশবাবুকে অমন করে পড়ে যেতে দেখে তাদের মুখের ভাব এবার খানিকটা নরম হলো। তাকে ধরে দাঁড় করাতে করাতে বলল, ও মশাই, আরে এমন করে কেউ ভেতরে ঢুকে আসে নাকি? এসব দেখে আমাদেরই তো গা কেমন করে। আর আপনি তো বয়স্ক মানুষ, এই জন্যই বারণ করেছিলাম। আসুন, বাইরে আসুন। এখানে বেশিক্ষণ থাকবেন না, অসুস্থ বোধ করবেন তাহলে। আসুন। শৈলেশবাবু ওই দুজন পুলিশ কর্মীর সঙ্গে বেরিয়ে আসতে আসতে দেখলেন অন্য দুজন পুলিশ তখন বিমলবাবুর লাশ নামানোর তোড়জোড় করছে। বাইরে আসার পর নিতিন তাড়াতাড়ি তাকে একপাশে বসালো। একটা জলের বোতল দিয়ে সে বলল, আপনি কেন ভেতরে গেলেন শৈলেশদা? এসব দেখলে আপনি সহ্য করতে পারবেন না, তাও গেলেন? নিতিন হয়তো আরও কিছু বলছিল, কিন্তু শৈলেশবাবুর কানে কিছুই যাচ্ছিল না। তিনি নিতিনের কাঁধে হাত রেখে কতকটা যেন নিজের মনেই বললেন, বিমল এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিল কেন বলতো? আরও একটা দিন দেখে যেতে পারলো না? আমি যে একটা কাজের ব্যবস্থা করেছিলাম ওর জন্য, এত তাড়া ছিল ওর, এত তাড়া! এবার ছেলেটার কি হবে নিতিন? বিমল যে আমার বন্ধু ছিল। শৈলেশবাবু তার কথা শেষ করার আগেই দেখতে পেলেন কয়েকজন পুলিশ কিছু একটা নিয়ে গেট থেকে বেরিয়ে আসছে। তিনি উঠে দাঁড়ালেন। নিতিন শৈলেশবাবুর পিঠে হাত বুলিয়ে এতক্ষণ তাকে শান্ত করার চেষ্টা করছিল। সেও থেমে গিয়ে ঘুরে দাঁড়ালো। পুলিশ কজন বিমলবাবুর মৃতদেহ বয়ে নিয়ে আসছে। ভ্যানে তোলার ব্যবস্থা হচ্ছে। শৈলেশবাবু আর নিতিন ছুটে গেলেন সেদিকে। কৌতূহল বড় বিষম জিনিস। ভ্যানে তোলার আগের মুহূর্তে তারা দেখতে পেলেন বিমলবাবুর সেই বিভৎস লাশটা। বিমলবাবুর গলার ওপর চেপে বসে আছে একটা কালচে দাগ, গোলাকার হাড়ের মতো। কণ্ঠনালীর ওপর ঘিরে থাকা সেই কালো হয়ে যাওয়া দাগ প্রকট হয়ে সাক্ষী দিচ্ছে গত রাতের এক মর্মান্তিক মৃত্যুকাণ্ডের। ঘাড় ভাঙা মাথাটা অদ্ভুতভাবে অল্প বেঁকে এখনও যেন শৈলেশবাবুর দিকেই তাকিয়ে আছে। শৈলেশবাবুর মাথার ভিতর একটা কথা হঠাৎ খোঁচা দিয়ে উঠল। বিমলবাবুর গলার ওই গোলাকার হাড়ের মতো দাগটা, ওরকম একটা দাগ কি তিনি আগেও কোথাও দেখেছেন? দু হাতে পুতুলটাকে ধরে গুম হয়ে বসেছিলেন শৈলেশবাবু। তার মাথায় কিছুই আসছে না। দুদিনে তেমন খেয়াল করে ওঠা হয়নি। থানার অর্ডার চেয়ে বিমলের লাশ ছাড়িয়ে আনার, মর্গের সামনে বিমলের বডি ছাড়ার জন্য ধর্ণা দিয়ে বসে থাকা, শ্মশানে লাইন দিয়ে অপেক্ষা করা কখন বিমলের বডির পালা আসে, দুর্বল পায়ে এক মৃত্যু পথযাত্রী কিশোর তার পিতার গলায় ফাঁস দেওয়া লাশের সৎকার দৃশ্য প্রত্যক্ষ করা, তার পৃথিবীতে সম্পূর্ণরূপে একা হয়ে যাবার সেই হাহাকার ভরা হৃদয় বিদারক কান্না শুনে মনে হওয়া
এর চেয়ে বধির হয়ে যাওয়া সুখের ছিল। তারপর বিমলের অসুস্থ ছেলেকে বৃথা সান্ত্বনা দিয়ে তাকে তার মামার হাতে অবহেলায় মরতে তুলে দেওয়া, এই সমস্ত কাজে শৈলেশবাবু একেবারেই ফুরসত পাননি। আজ যখন তিনি রিক্ত মনে বাড়ি ফিরে একটু থিতু হয়ে বসলেন, তখন আবারও তার চোখ চলে গেল সেই সাদা মুখের বিদেশি পুতুলের দিকে। হাত দিয়ে তিনি হতবম্বের মতো লক্ষ্য করলেন পুতুলের গলার সেই চির ধরা দাগটা কে যেন রাবার দিয়ে মুছে দিয়েছে। তিনি আলোর সামনে তুলে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, না, দাগের কোনো চিহ্ন মাত্র নেই, একেবারে নিটোল নিখুঁত। পুতুলের ঘাড়টাও বেঁকে নেই, আর আগের দিনের মতোই সোজা, যেন কোনো দিন বাঁকা ছিলই না। পুতুলের এক পাশে সেই হেলে যাওয়া মাথার সঙ্গে আর কোনো কিছুর কি মিল আছে? এই একই ভঙ্গি শৈলেশবাবু কি অন্য কোথাও দেখেছেন? কথাটা মনে হতেই তার চোখের সামনে ভেসে উঠল দুদিন আগের সেই দৃশ্য। তার ডেস্কের ওপরের সিলিং ফ্যান থেকে খয়েরি মাফলারের ফাঁস লাগিয়ে ঝুলছে বিমলবাবুর ঘাড় ভাঙা লাশ। তার মাথাটাও ঠিক একই ভঙ্গিতে একপাশে হেলে আছে, ঠিক ওই একই রকম ভেঙে বেঁকে রয়েছে তার ঘাড়, একইভাবে যেন চেয়ে রয়েছে শৈলেশবাবুর দিকে। চোখ বন্ধ করে ফেললেন শৈলেশবাবু। না না, ওই বীভৎস দৃশ্য তিনি আর মনে করতে চান না। কিন্তু এই পুতুলটা, এর এমন আশ্চর্য পরিবর্তনের কারণ কি? পুতুলটা কি মায়াবী? আগে থেকে তাকে সতর্ক করে দিয়েছিল যে এমন কিছু হতে চলেছে? তিনিই বুঝতে পারেননি? না না না, তা কি করে হয়? একটা সামান্য জড় বস্তু, রাস্তায় জংলা জায়গায় কুড়িয়ে পাওয়া না জানি কবেকার পুরনো একটা পুতুল মাত্র, তার এমন আশ্চর্য ক্ষমতা হয় কেমন করে? সেটা হতে পারে না, তার কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই। এই সবই তার উত্তপ্ত মস্তিষ্ক প্রসূত কল্পনা, উত্তেজিত মনের একটা ভিত্তিহীন ভুল ধারণা। তার বিশ্রাম প্রয়োজন। এই কদিন যা সব ঘটে গেছে তাতে শৈলেশবাবুর শরীর আর মনের ওপর একটা রীতিমতো ঝড় বয়ে গেছে। বিছানায় পিঠ ঠেকাতেই ক্লান্তিতে শৈলেশবাবুর চোখে ঘুম জড়িয়ে এলো। তার পাশেই নিস্পন্দ হয়ে পড়ে রইল সাদা মুখের পুতুলটা। শৈলেশবাবুর ঘুম যখন ভাঙল তখন সন্ধে অতিক্রম করে গেছে। ঘরের আলো জ্বালা হয়নি, তাই চোখ খুলে প্রথমেই তিনি অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলেন না। কয়েক মুহূর্ত পর চোখ সয়ে আসতে জানলার জালি বেয়ে নেমে আসা হালকা হলদে আলোয় তিনি চৌকি থেকে নামার জন্য পা বাড়ালেন, কিন্তু শৈলেশবাবুর পা মাটির ওপরে পড়ল না। তার বাঁ পায়ের নিচে কিছু একটা চাপা পড়ল বলে মনে হলো। তিনি ভয় পেয়ে পা সরিয়ে নিলেন। কিসের ওপর পা দিলেন তিনি? একটু মৃদু মট করেও শব্দ হলো যেন। শৈলেশবাবু হাতড়ে হাতড়ে ঘরের আলো জ্বালালেন। আলো জ্বালাতেই তিনি দেখলেন মাটিতে পড়ে আছে সেই সাদা পুতুলটা। সেটার ওপরেই পা পড়েছিল। ঘুমের ঘোরে হাত লেগে নিশ্চয়ই সেটা বিছানা থেকে মাটিতে পড়ে গিয়ে থাকবে। আজকাল এত অল্পেই ভয় পেয়ে যান শৈলেশবাবু, তারই বা কি দোষ? কদিন ধরে যা চলছে। শৈলেশবাবু মেঝে থেকে তুলে নিলেন পুতুলটাকে। তখন মট করে শব্দ হলো। পুতুলটা কি ভেঙে গেল? না, ভাঙেনি। ওটার কিমোনোর কোমরের বেল্টের পেছনে বইয়ের মতো যে অংশটা রয়েছে সেটাকে ঠিকভাবে জায়গা মতো রাখতে একটা ছোট পিন দিয়ে আঁটা ছিল। শৈলেশবাবুর পায়ের চাপ লেগে সেটার সুচালো অংশটা বিঁধে গিয়েছে পুতুলের পিঠের ভিতরে। তিনি আঙুল বুলিয়ে টের পেলেন পুতুলের কিমোনো বেল্টের সামনের দিকে অর্থাৎ পেটের দিকে পিনের মাথাটা খুব সামান্য জেগে আছে। আঙুলের মাথায় সেটা খোঁচা লাগছে। ইস, পুতুলের পেট আর পিঠটা বিশ্রীভাবে ফুটো হয়ে গেল। শৈলেশবাবু বেল্টের পেছন দিকে পিনের মাথার দিকটা ধরে আস্তে আস্তে টেনে মাছের কাঁটার মতো বের করে আনলেন। তারপর আবারও আগের মতো আলতো করে বইয়ের মাঝখানে সেটা আটকে দিলেন। পুতুলটার যে এরকম একটা খুঁত রয়েছে
এখন সেটা আর তেমন বোঝা যাচ্ছে না জামার ওপর দিয়ে। শৈলেশবাবু সেটাকে আবারও রেখে দিলেন তাকের ওপর। এখন আর এটার দিকে বেশিক্ষণ তাকিয়ে ভালো লাগে না। মনে হয় যেন আদুরে ভাবটাও আর জাগে না, উল্টে একটা অস্বস্তি বোধ হয়। একটানা বেশিক্ষণ তাকিয়ে থাকতেও যেন কেমন কেমন লাগে। মনে হয় চারপাশটা অন্ধকার হয়ে চেপে বসছে। ঘুম থেকে উঠে শৈলেশবাবু টের পেলেন তার বেশ খিদে পেয়েছে। মনে পড়ল গতকাল সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু পেটে পড়েনি, আগে কিছু খাওয়া দরকার। খেয়ে উঠে শৈলেশবাবু বাথরুমে গেলেন। এই একটা বাথরুমই আরও 3 জন ভাড়াটে ব্যবহার করেন। তিনি বাথরুমে ঢোকার কিছুক্ষণের মধ্যেই বাইরে কিসের যেন একটা গোলমাল শুনতে পেলেন, যেন অনেক লোক কিছু একটা দেখে হই হই করছে, চেঁচামেচি করছে। তিনি বুঝতে পারলেন যে আওয়াজটা আসছে এই বাড়ির পেছনের দিক থেকেই। ব্যাপার কি, চোর টোর ধরা পড়ল নাকি? কিন্তু এখনও তো তেমন রাত হয়নি, ঘড়ি হাতে নেই, তাও আন্দাজ করলেন তিনি বড় জোর 8টা 8:30 হবে। এর মধ্যেই এমন ঘিঞ্জি পাড়ায় চোর ঢুকল হবেও বা। তিনি তখনও বাথরুমের ঝাঁঝিরির দিকে মুখ তুলে কান পেতে বাইরের কোলাহল থেকে ঘটনাটা আঁচ করার চেষ্টা করছিলেন। ঠিক তখনই বাথরুমের টিনের দরজায় কে যেন আঘাত করল বেশ জোরে। শৈলেশবাবু খুব চমকে গিয়েছিলেন। তিনি কিছু জিজ্ঞেস করার আগেই বাইরে থেকে অন্য এক ভাড়াটে নন্দর উত্তেজিত গলা শোনা গেল। শৈলেশ দা, ও শৈলেশ দা, বলি পায়খানায় বসেছো নাকি? সঙ্গে উত্তেজিতভাবে ঠকঠকানি টিনের দরজার ওপর। ধাতস্থ হয়ে জবাব দিতে শৈলেশবাবুর একটু বিলম্ব হল। হাসার চেষ্টা করে তিনি বললেন, কেন রে নন্দ, তোর এমার্জেন্সি বুঝি? ডায়রিয়া বাঁধালি নাকি? নন্দ চুকচুক করে একটা আক্ষেপের শব্দ করে বলল, আরে না না, তুমি পারলে তাড়াতাড়ি বেরো তো, ওদিকে বিরাট কিছু কেস ঘটে গেছে। শৈলেশবাবু পাজামার দড়ি বাঁধতে বাঁধতে বেরিয়ে এলেন দরজা খুলে। ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, কি কেস? আরে সেটাই তো বুঝতে পারছি না। আরে গেলে তো জানতে পারবো নাকি? আরে শুনতে পাচ্ছ না সবাই কেমন চেঁচামেচি করছে আর ছুটোছুটি করছে? হ্যাঁ তা তো। শৈলেশবাবুকে কথা শেষ করতে না দিয়ে নন্দ বলল, চলো 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 তো, চলো তো দেখি কি কি সব কি কেস ফেস হয়েছে, চলো চলো দেখি চলো। শৈলেশবাবু নন্দর সঙ্গে বাড়ির বাইরে এসেই বুঝতে পারলেন সত্যি সিরিয়াস কিছু একটা হয়েছে। এলাকার সকলেই প্রায় উত্তেজিত হয়ে ছুটে যাচ্ছে তার বাড়ির পেছনের এলাকায়। এমনভাবেই একটা ছুটে আসা ছেলেকে শৈলেশবাবু জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে ভাই, ব্যাপার কি, কি হয়েছে? ছেলেটা না থেমেই চেঁচিয়ে বলে গেল, আরে এই নতুন ফ্ল্যাটের পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে। শৈলেশবাবু কতকটা তার প্রতিধ্বনি করেই নিজের মনে বিড়বিড় করে উচ্চারণ করলেন, নতুন ফ্ল্যাটের সামনে অ্যাক্সিডেন্ট। তারপর নন্দকে উদ্দেশ্য করে বললেন, এই চল তো দেখি গিয়ে। তারাও ছুটলেন সেদিকে। নতুন ফ্ল্যাট বলতে শৈলেশবাবুদের বাড়ির পিছন দিকের 2টো পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট বাড়ি উঠছে। সেটা এখনও নির্মায়মান, দেওয়ালও পুরো দেওয়া হয়নি, কেবল পিলের তুলে কয়েকটা তলার মেঝে ঢালাই হয়েছে। সেই নতুন ফ্ল্যাটের কাছাকাছি এসেই যে দৃশ্য শৈলেশবাবুর চোখের সামনে ধরা দিল, তাতে তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। মনে হলো শিরদাঁড়া বরাবর একটা ঠান্ডা রক্তের প্রাণী নেমে আসছে। এমন বিভৎস দৃশ্য তিনি আগে কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেননি। এই নির্মায়মান ফ্ল্যাটটি পাশাপাশি 2টো বাড়ি ভেঙে তৈরি হচ্ছে বটে, কিন্তু 2টো একই সময়ে তৈরি শুরু হয়নি। পেছনের দিকের বাড়িটা আগে ভাঙা হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেখানেই নির্মাণ কাজ আগে শুরু হয়েছে। সামনের দিকের অন্য বাড়িটা সম্ভবত কোনো আইনি জটিলতার কারণে প্রমোটারের হাতে দেরিতে এসেছিল, তাই এটার কাজ শুরু হয়েছে বেশ দেরিতে। ফলস্বরূপ যেখানে প্রথম ফ্ল্যাটটির বর্তমানে 4 তলা হয়ে 5 তলার কাজ শুরু হয়ে গিয়েছে, সেখানে দ্বিতীয় ফ্ল্যাটটির কেবল ভিত স্থাপন বা ফাউন্ডেশন হয়েছে মাত্র। সেই ভিতের মধ্যে থেকে কয়েকটি পিলারের অসংখ্য রড আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তারই একটি পিলারের 4টি রডের সুচালো মাথায় আটকে আছে একটা মানবদেহ। ঊর্ধ্বাংশ অনাবৃত এক কৃষ্ণাঙ্গ মানুষ। তার চোখ
রাতের কালো আকাশের দিকে, কিন্তু সে চোখে দৃষ্টি নেই। সেই 4টি লোহার রড মানুষটার পিঠ দিয়ে ঢুকে বুক ভেদ করে বেরিয়ে এসেছে প্রায় 1 হাতেরও বেশি। কাঁটা চামচের মাথায় খাদ্যের টুকরোর মতো আটকে আছে একটা গোটা মানুষের শরীর। সেই কাঁটা 4টের মাথা থেকে মানুষটার দেহ অবধি লাল রক্ত মেখে আছে। শুধু তাই নয়, তার সঙ্গে রডের গায়ে সেই মানুষের অন্তঃদেহাংশের কিছু অংশ লেপ্টে রয়েছে। আর তার দেহ যেখানে স্থির, তার নিচ থেকে 4টি রডের গা বেয়ে নেমে গড়িয়ে এসেছে কালচে লাল রঙের তাজা রক্ত। তখনও অবিশ্রাম রক্তস্রোত বয়ে চলেছে 4টি সরু লৌহদণ্ড বেয়ে। কি বিভৎস দৃশ্য! আশেপাশের লোকের কথাবার্তায় যা জানা গেল, প্রথম নির্মায়মান ফ্ল্যাট বাড়ির 4 তলাতেই এখনকার কর্মরত রাজমিস্ত্রিরা থাকেন। সেখানে রাতেই রান্নাবান্না করেন এবং ঘুমান। এলাকার সকলেই জানে যে সন্ধ্যার পরে এখানে তাদের কিঞ্চিত মদ্যপানও চলে নিয়মিত। আজও তাই চলছিল। সস্তা মদের নেশায় তখন তারা প্রায় সকলেই বুঁদ। সেই সময় তাদের একজনার প্রাকৃতিক বেগ চাপায় সে উঠে আসে, কিন্তু নিচে নেমে কাজ করার বদলে সে নেশার ঘোরেই এগিয়ে যায় 4 তলার ধারের দিকে। এই তলায় দেওয়াল তুলতে এখনও বেশ দেরি আছে, তাই গোটা ফ্লোরটাই একেবারে ন্যাড়া। সেই লোক ন্যাড়া ফ্লোরের এক ধারে গিয়েই উপর থেকে কাজ সারতে গিয়েছিল, কিন্তু নেশায় টলতে থাকার কারণে সে আর টাল সামলাতে পারেনি। পা হড়কে পড়ে যায় 4 তলা থেকে। সেই বিল্ডিংয়ের একেবারে গা ঘেঁষেই তৈরি হচ্ছে দ্বিতীয় বিল্ডিং, যার ফাউন্ডেশনের পিলারের রডগুলো মাথা উঁচিয়ে রয়েছে, তখনও আগামী কোনো সর্বনাশের আগাম বার্তা না দিয়েই। 4 তলার ওপর থেকে বাতাস কাটতে কাটতে তার দেহটা এসে আছড়ে পড়ে সেই ঊর্ধ্বমুখী লৌহ দণ্ডগুলোর ওপর, এবং সেই দণ্ড 4টে তার পিঠ বুক এফর ওফর করে বিঁধে যায়। ফলস্বরূপ সে পায় এক মর্মান্তিক এবং ভয়ানক যন্ত্রণাদায়ক মৃত্যু। রডের মাথা থেকে 1.5 হাত নিচে বিঁধে থাকা মানুষটার ধনুকের মতো বেঁকে যাওয়া দেহের দিকে তাকিয়ে শৈলেশবাবুর গা গুলিয়ে উঠল। তিনি সেখানেই হড়হড় করে বমি করে ফেললেন। নন্দ শৈলেশবাবুর পিঠে হাত বোলাতে বোলাতে বলল, হে শৈলেশ দা, তোমার তো শরীর খারাপ করেছে দেখছি গো। আমি শালা 1 নম্বরের একটা গান্ডু মাল। তোমাকে কেন বেকার বেকার এখানে ডেকে আনতে গেলাম? তোমার তো বয়স হয়েছে না, এসব কি আর ধাতে সইবে? দেখো তো, ও শৈলেশ দা, খুব কষ্ট হচ্ছে নাকি বলো তো? চলো চলো চলো, বাড়ি চলো তো, বাড়ি চলো, এখানে আর থাকার দরকার নেই, চলো চলো। শৈলেশবাবু কেবল 1 হাত তুলে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি ঠিক আছেন। নন্দ বলল, আমারও আর ভালো লাগছে না, আজ রাতে আর ঘুম আসবে বলে মনে হয় না। চলো 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 চলো। বাড়ি ফিরে এই শীতের রাতেও শৈলেশবাবু ঠান্ডা জল ঢেলে স্নান করলেন। তারপর নন্দর পীড়াপিড়িতে 1 কাপ চা খেলেন কেবল। এছাড়া আর কিচ্ছু দাঁতে কাটতে পারলেন না। ঘরে এসে তিনি দরজায় ছিটকিনি তুলে দিয়ে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে রইলেন তাকের ওপর রাখা সেই সাদা মুখের পুতুলটার দিকে। তার মনে একটা আশঙ্কা উঁকি দিচ্ছে, ভয় করছে। তার একটা সম্ভাবনার কথা মনে করে খুব ভয় করছে। যদি সেটা মিলে যায়, তবে আগের দুবারের ঘটনা দুটোও নিতান্ত কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু সেটার পরীক্ষা করার সাহস তিনি করে উঠতে পারছেন না। তবে কি তিনি ছেড়ে দেবেন? দেখা যাবে যা হয়। না না, তা হয় না। পর পর এতগুলো ঘটনা। শৈলেশবাবু হাতের পিঠ দিয়ে গাল ঘষলেন। তারপর দ্বিধাগ্রস্ত ভাবটা জোর করে কাটিয়ে তিনি এগিয়ে গেলেন তাকের দিকে। হাত বাড়িয়ে নামিয়ে নিলেন পুতুলটাকে। বাইরে থেকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ কানে আসছে। তিনি জানলাটাও বন্ধ করে দিলেন। এর সঠিক কারণ বোধ করি তিনিও বলতে পারবেন না। তারপর বিছানায় বসে এক টানে পুতুলের সাদা কিমোনোটা খুলে ফেললেন। জামার ভিতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট অথচ নধর সাদা নগ্ন দেহ। আঙুলের ডগাটা পুতুলের পিঠে আর পেটে ছুঁয়ে দেখলেন। আলোর খুব কাছে নিয়ে গিয়ে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করলেন।
তার আশঙ্কা সঠিক। পুতুলের পিঠে, বুকে বা পেটে কোনো রকম ছিদ্র নেই, যেন কোনো দিনই ছিল না। গোটা দেহটা একেবারে নিটোল, নিখুঁত, কোনো অস্বাভাবিকতা নেই সেখানে। আমার নিম্নচাপ, বুঝলেন শৈলেশবাবু? ছাতা এনেছেন তো? অফিসের ক্যান্টিনে বসে ডাঁটা চচ্চড়ি ভরা রুটির টুকরো মুখে পুড়ে চিবোতে চিবোতে বললেন রমাকান্তবাবু। শৈলেশবাবু কিঞ্চিৎ অন্যমনস্ক ছিলেন। তার মাথায় তখন অনেক ভাবনা পাক খাচ্ছিল। তিনি তন্দ্রা ভেঙে জাগার মতো সম্বিত ফিরে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ কেন, বাইরে বৃষ্টি হচ্ছে বুঝি? না, এখনো শুরু হয়নি, তবে দেখছেন না আকাশ সকাল থেকেই মেঘলা, জলো বাতাস ছেড়েছে। খবরে বলছিল তো নিম্নচাপ হয়েছে, 2 দিন বৃষ্টি চলবে, দেখেননি? শৈলেশবাবু একটু হাসার চেষ্টা করে বললেন, না মানে আমার ঘরে তো টিভি নেই, খবর তাই আর। রমাকান্তবাবু মুখ থেকে একটা শব্দ করলেন খেতে খেতে। তাই শীতের সময় বৃষ্টি টিষ্টি একদম ভালো লাগে না মশাই। সর্দি কাশিরও একটা থাকে, বুঝলেন না? রমাকান্তবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই শৈলেশবাবু উঠে পড়লেন খাবারের থালা রেখে। রমাকান্তবাবু বলে উঠলেন, ও কি মশাই, পুরোটা না খেয়ে উঠে পড়লেন যে? না রমাকান্তদা, খিদে নেই মোটে। বলে শৈলেশবাবু হাত ধুতে এগিয়ে যান। সন্ধ্যাবেলায় শৈলেশবাবু যখন অফিস থেকে বের হলেন, তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। শীতের সন্ধে ঠান্ডা বৃষ্টির ফোঁটা তার সারা শরীরে কাঁপন ধরাতে তৎপর, কিন্তু শৈলেশবাবুর যেন সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার মনে রয়েছে অন্য কোথাও। তিনি সিদ্ধান্ত নিয়েছেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বাসে উঠে পড়লেন। তিনি আজ আর অফিস থেকে খোকনের চায়ের দোকানে গেলেন না। বাস থেকে নেমে সোজা চলে এলেন বাড়িতে। বাড়িতে এসে তিনি সবার আগে যেটা করলেন সেটা হলো ছোট্ট আলমারির মাথা থেকে একটা পুরনো খবরের কাগজ বের করলেন। তারপর তাকের উপর থেকে নামিয়ে আনলেন সেই সাদা মুখের পুতুলটা। সেটার নাক ঠোঁটবিহীন মুখটা শৈলেশবাবুর দিকে তাকিয়ে পৈশাচিক বিদ্রূপ করছে। ওই কালো কুচকুচে ছোট্ট অথচ টানা টানা চোখ দুটো যেন তার দিকে এক কুটিল দৃষ্টি মেলে তাকিয়ে আছে। এতদিন যেটাকে খুব আদুরে আর মিষ্টি মনে হতো, আজ সেই চেহারাটাই তার চোখে সর্বাপেক্ষা কুৎসিত হয়ে ধরা দিচ্ছে। তিনি আর বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারলেন না। তাড়াতাড়ি খবরের কাগজে পুতুলটাকে মুড়িয়ে ফেললেন আচ্ছা করে। তারপর সেটা হাতে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। বৃষ্টির তেজ তখন বেড়েছে, সাথে হাওয়ার দমকও। এই বাড়ির পিছন দিকে দেওয়ালের সঙ্গে লাগোয়া একটা পুরনো ছোট চৌবাচ্চা আছে, যেটা এখন ময়লা ফেলার জায়গা হিসাবে ব্যবহার করা হয়। বাড়িওয়ালা এর বদলে নতুন অপেক্ষাকৃত বড় আরেকটি চৌবাচ্চা বাড়ির এক চিলতে চাতালের একপাশে বানিয়ে দিয়েছে। জলের জন্য বর্তমানে সেটি ব্যবহৃত হয়। শৈলেশবাবু সেই পুরনো চৌবাচ্চার দিকে এগিয়ে গেলেন। সেখানে বেশ কিছু ময়লা ফেলা রয়েছে, তরকারির খোসা, একটা ছেঁড়া পুরনো মাদুর, ঠোঙা, কাগজের বাক্স ইত্যাদি। শৈলেশবাবু হাতের খবরের কাগজে জড়ানো পুতুলটা ফেলে দিলেন সেটার মধ্যে। বড় একটা শ্বাস ছাড়লেন তিনি। মনে হলো বুকের ওপর থেকে একটা পাথর নেমে গেল। বাথরুমে গিয়ে চোখ মুখে ভালো করে জল দিলেন তিনি। তারপর জামা কাপড় বদলে অল্প কিছু খেয়ে সকাল সকালই শুয়ে পড়লেন আলো নিভিয়ে। মনে মনে কেবল বললেন, আর চিন্তা নেই, আপদ বিদায় হয়েছে। 2 দিন পর ময়লার গাড়ি এসে ময়লার সাথে ওটাকেও তুলে নিয়ে যাবে এখান থেকে, অনেক অনেক দূরে। আর সেই সর্বনাশা পুতুলের মুখ দর্শন করতে হবে না আমায়। বেশ নিশ্চিন্ত হয়েই তিনি তলিয়ে গেলেন ঘুমের গভীরে। বাইরে তখন শোঁ শোঁ শব্দে বাতাস উঠেছে, সেই সঙ্গে বৃষ্টি শুরু হলো তুমুল। অন্ধকারের মাঝখান দিয়ে একটা আদুর গায়ের লোক এগিয়ে আসছে। তার বুক আর পেটের ওপর দিকে 4টে ফুটো,
সেই ছিদ্র দিয়ে গলগল করে বেরিয়ে আসছে রক্ত। লোকটার মুখ যন্ত্রণায় বেঁকে যাচ্ছে। সে খুব কষ্টে উচ্চারণ করল, কষ্ট, খুব কষ্ট। শৈলেশবাবু পালাতে গেলেন, কিন্তু তার পা যেন চলছেই না। তিনি প্রাণপণ চেষ্টা করছেন দৌড়ে পালাবার, কিন্তু কিছুতেই পারছেন না। দৌড়াতে দৌড়াতেই কিসের সঙ্গে যেন হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ থুবড়ে। ঠাহর করে উঠতে দেখতেই বুঝলেন একটা লোক মাঝপথে শুয়েছিল। তিনি ভূপতিত অবস্থাতেই ঘাড় ফিরিয়ে তাকালেন। দেখলেন সেই মাঝপথে শুয়ে থাকা সাদা পাঞ্জাবি পরা মানুষটা উঠে বসল ধীরে ধীরে। এ কি, এ তো ব্রজগোপাল গুহ। সে কালশিটে পড়া চোখে চেয়ে আছে শৈলেশবাবুর দিকে, অথচ চোখের ভিতরটা টকটকে লাল, আর তার কপালের ডান দিকে একটা আধুলির সাইজের দগদগে ক্ষত। সেখান থেকে রক্তধারা চুইয়ে নামছে। শৈলেশবাবু আবারও উঠে ছুটতে লাগলেন। এবারও সেই একইভাবে এগোতে গিয়েও তিনি এগোতে পারছেন না। একইভাবে দৌড়ানোর চেষ্টা করতেও আবার যেন কিসে ধাক্কা লেগে ছিটকে পড়লেন তিনি। মুখ তুলে তাকাতেই দেখতে পেলেন খয়েরি মাফলারে গলায় ফাঁস লাগিয়ে অন্ধকারে শূন্য থেকে ঝুলছে বিমলবাবুর দেহ। তার বিস্ফারিত চোখ শৈলেশবাবুর দিকে নিবদ্ধ। নাকের ছিদ্র দিয়ে সরু রক্তের ধারা গড়িয়ে আসছে। কালো কুচকুচে সেই রক্তের রং। মুখের এক পাশ থেকে ঝুলে থাকা অস্বাভাবিক দৈর্ঘ্যের জিভ থেকে রক্ত মেশানো লালা রস চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। শৈলেশবাবুর মুখ থেকে একটা আর্তনাদ ছিটকে বেরোলো, কিন্তু নিজের গলার স্বর তার নিজের কানেই পৌঁছালো না। যেন তিনি জলের নিচে রয়েছেন। আতঙ্কে স্তব্ধ হয়ে দেখলেন বিমলবাবুর ঝুলে থাকা জিভটা হঠাৎ চঞ্চল হয়ে উঠল। কলে আটকা পড়া ইঁদুরের মতো ছটপট করতে লাগলো। তারপর বিমলবাবুর গলা থেকে একটা অদ্ভুত খ্যাসখ্যাসে স্বর ভেসে এলো, অথচ বিমলবাবুর মুখ নড়ছে না। তিনি বলছেন, আমার ছেলেটা আর বাঁচবে না শৈলেশদা, আমার ছেলেটা আর বাঁচবে না শৈলেশদা, আমি পারলাম না শৈলেশদা, আমি পারলাম না। সেই স্বর চারিদিকে গম গম করছে, কানের পর্দা ভেদ করে মগজের ভেতরটা ভারাক্রান্ত করে তুলছে। তিনি কেবলই বলে চলেছেন, আমি পারলাম না শৈলেশদা, শৈলেশদা, শৈলেশদা। শৈলেশবাবু ধর্মর করে বিছানায় উঠে বসলেন। এই শীতের মধ্যেও কুলকুল করে ঘামছেন তিনি, গলা শুকিয়ে কাঠ। তার ঘরের দরজার বাইরে কাদের যেন গলা পাওয়া যাচ্ছে। তারা চেঁচিয়ে ডাকছেন, শৈলেশদা, ও শৈলেশদা। যাক, সবটা স্বপ্ন ছিল। শৈলেশবাবু স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তিনি অতি কষ্টে ঢোক গিলে জবাব দিলেন, যাই। শৈলেশবাবু উঠে দরজা খুলতেই বাইরে দাঁড়ানো কয়েকজনকে দেখতে পেলেন। সকলেই তার অতি পরিচিত। সেই দলে নন্দও আছে। তাদের দেখে খুব উৎকণ্ঠিত মনে হচ্ছে। শৈলেশবাবু জিজ্ঞেস করলেন, ব্যাপার কি রে? শিবু উত্তেজিত হয়ে হাত পা নেড়ে বলল, সর্বনাশ হয়ে গেছে শৈলেশদা, সর্বনাশ হয়ে গেছে। খোকনদার মেয়ে মারা গেছে। হ্যাঁ? শৈলেশবাবু হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন তার সামনে দাঁড়ানো চারজনের দিকে। তিনি তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। শৈলেশবাবুর কথা সরছিল না মুখে। তিনি বিনা বাক্য ব্যয়ে বাকিদের অনুসরণ করলেন। তাদের কথাতেই যা বোঝা গেল, গতকাল মাঝরাত্রে খোকনের মেয়ে বাথরুমে যেতে উঠেছিল। তাদের বাথরুম ঘরের সঙ্গে লাগোয়া নয়, পিছন দিকের কিছুটা জায়গা পেরিয়ে টিনের ছাদওয়ালা বাথরুমে যেতে হয়। কিন্তু বাথরুমে যাবার পথেই রয়েছে একটা কুয়ো। কুয়োটা বেশ নিচু। অনেক দিন ধরেই সেটাকে উঁচু করার কথা ভাবছিল খোকন, কিন্তু টাকা জমিয়ে উঠতে পারছিল না। কাল অমন ঝড় বাদলার জন্য বাড়ির পিছনের উঠোনের মতো জায়গাটা জল কাদায় ভীষণ পিছল হয়ে গিয়েছিল। আর তার মধ্যে সেই কুয়ো থেকে জল তুলতে গিয়েই সম্ভবত পা পিছলে সে পড়ে গিয়েছিল কুয়োর মধ্যে। ডাকলেও কেউ শুনতে পায়নি। আর সে বেচারা সাঁতারও জানত না। ফলত এক মর্মান্তিক মৃত্যু। শৈলেশবাবুর চোখের সামনে কেবল খোকনের মেয়ের মিষ্টি মুখখানা ভেসে উঠছিল।
যে ধূসর সাদা স্কুল ড্রেস পরে বেনি দুলিয়ে স্কুল যেত, আর রাস্তাঘাটে কোথাও তাকে দেখলে ঘাড় কাত করে হেসে জিজ্ঞেস করত, কাকু ভালো আছো? তার বুকের ভেতর একটা ভারী কিছু জিনিস জমাট বেঁধে আটকে আছে বলে মনে হলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। খোকনের বাড়িতে ঢুকতেই দেখা গেল সেখানে খোকনের বউ আছাড়ি পিছাড়ি দিয়ে কাঁদছে। কয়েকজন পড়শি মহিলা তাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন, তাদের চোখেও জল। এক পাশে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে খোকন, মূর্তির মতো স্থির নিষ্পলক চোখে শূন্য দৃষ্টি মেলে সে চেয়ে আছে, অথচ সে কিছু দেখছে বলে মনে হচ্ছে না। খোকনের সামনে যাবার আগে শৈলেশবাবু বাকিদের সঙ্গে বাড়ির পিছন দিকে সেই কুয়োর কাছে গেলেন। সেখানে আগে থেকেই বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন, তাদের গুঞ্জন কানে আসছিল। শৈলেশবাবু ঝুঁকে দেখলেন কুয়োর মধ্যে। তার মনে হলো তার হাঁটু দুটোর আর কোনো অস্তিত্ব নেই, দেহ অসাড় লাগছিল তার। কুয়োর নিচে কালচে জলের ওপর উপুর হয়ে ভাসছে এক কিশোরীর প্রাণহীন দেহ। তার খোলা চুল দংশন উদ্যত কাল সাপের মতো ভাসছে জলে। হায়রে হতভাগিনী! শৈলেশবাবু চোখ বুজে ফেললেন। তিনি আর সহ্য করতে পারছিলেন না, সরে এলেন সেখান থেকে। আবারও বাড়ির সামনের দিকে এসে তিনি খোকনের পাশে বসে তার কাঁধে হাত রাখলেন নিঃশব্দে। তিনি একটাও কথা বললেন না, কারণ তিনি জানেন এই মুহূর্তে সব শব্দই অর্থহীন। কাঁধে হাত রাখার মুহূর্ত পরে খোকন ধীরে ধীরে মুখ ফেরালো শৈলেশবাবুর দিকে। বেশ খানিকক্ষণ কালি পড়া চোখে তার দিকে তাকিয়ে রইল। ওর চোখের ভিতরটা জবা ফুলের মতো লাল, চুল উস্কো খুস্কো। একসময় ভাঙা গলায় সে বলল, এক রাতের মধ্যে কি হলো গো শৈলেশদা? আমার যে আর কিছু রইল না গো। মেয়েটা মাঝরাত্রিরে একা একা না উঠে আমাদের তো একবার ডাকতে পারতো, বলো? পারতো না বলো? আর আমাদেরও কি কাল ঘুম পেয়েছিল? হ্যাঁ, সারা রাতেও ঘুমটা ভাঙলো না। খোকন আবারও মুখ ফিরিয়ে সাদা দৃষ্টি মেলে চেয়ে রইল কোনো অদৃশ্য লোকের দিকে, আর নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, চলে গেল আমার মা, চলে গেল পুরো বাপটাকে ছেড়ে চলে গেল। শৈলেশবাবু মাথা নিচু করে বসে রইলেন। কি বলে সান্ত্বনা দেওয়া যায় একজন সন্তানহারা পিতাকে? শৈলেশবাবুর মাথায় কিচ্ছু আসছিল না। তারও দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। গলার কাছে একটা দলা পাকানো কান্না কেবলই ঠেলে উঠতে চাইছে। তার মানস চক্ষে ভাসছে কুয়োর ভেতর সলিল সমাধিস্থ সেই কিশোরীর নিথর দেহ, যে অকালেই পৃথিবীর সব মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছে বহু বহু দূরে। এখন কেবল কুয়োর অন্ধকার জলে পুতুলের মতো ভাসছে তার লাশ। শৈলেশবাবুর চেতনা হঠাৎ যেন সজাগ হয়ে উঠল। একটা কথা আচমকাই তার মস্তিষ্কের খড়ের গাদায় একটা ছোট্ট আগুনের ফুলকি ছুঁড়ে দিল, যেন পুতুলের মতো। শৈলেশবাবু তড়াক করে লাফিয়ে উঠলেন। কিছু না বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেলেন সেখান থেকে। আশেপাশের কিছু মানুষ তার দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো, কিছু মন্তব্যও করল কেউ বা। খোকন তখনও নির্বিকার, সে শোক সায়রে তখনও আমস্তক নিমজ্জিত। শৈলেশবাবু প্রায় ছুটতে ছুটতে এলেন বাড়িতে, কিন্তু তিনি নিজের ঘরে না ঢুকে সোজা চলে গেলেন বাড়ির পিছনের দেওয়ালের সঙ্গে লাগোয়া সেই পুরনো চৌবাচ্চার দিকে, যেটা এখন ব্যবহার করা হয় ময়লা ফেলার জায়গা হিসাবে। আর সবথেকে বড় কথা, যেখানে গতকাল রাত্রে তিনি সেই অভিশপ্ত পুতুলটাকে ফেলে দিয়েছিলেন। চৌবাচ্চার সামনে আসতেই তার চোখে পড়ল কিছুক্ষণ আগে দেখে আসা সেই দৃশ্যেরই পুনরাবৃত্তি। সারা রাতের বৃষ্টিতে চৌবাচ্চার ভিতরে জল জমে গিয়েছে। সেই জমা জলে উপুর হয়ে ভাসছে সেই সাদা মুখের পুতুল, যার খোলা চুল বিভৎস এক কুৎসিত কালো মাকড়সার বিস্তৃত পায়ের মতো
ছড়িয়ে ভেসে আছে। যে অনুভূতিটা এত দিনে কখনো হয়নি সেটা আজ হচ্ছে। খোকনের মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। তিনি যদি ওই পুতুলটা ওভাবে চৌবাচ্চায় না ফেলতেন তবে হয়তো মেয়েটা এরম কুৎসিতভাবে মারা যেত না। বৃষ্টির জলে চৌবাচ্চা ভরে গিয়েই তো। তবে কি তিনি খুনি? প্রত্যক্ষভাবে নয় হয়তো, কিন্তু পরোক্ষভাবে। সেভাবে দেখতে গেলে এর আগের মৃত্যুতেও তো তার প্রত্যক্ষভাবে যোগ আছে। তার পায়ের চাপ লেগেই তো কিমোনোর বেল্টের পিনটা পুতুলের পিঠের ভেতর গেঁথে গিয়ে পেটের মধ্যে দিয়ে ফুঁড়ে বেরিয়ে এসেছিল। তিনি যদি সেদিন অন্ধকারের মধ্যে ওভাবে অসাবধানে পা না রাখতেন তবে তো এটা হতো না। হতো কি? আর হয়েছিল বলেই তো সেদিন ওই খেটে খাওয়া মানুষটার ওরকম বিভৎস আর ভয়ানকভাবে মৃত্যু হলো। তবে তো সেই মৃত্যুর জন্য তিনি নিজেও দায়ী। সেই হৃদয় বিদারক দৃশ্য আবারও ভেসে উঠল তার চোখে। শৈলেশবাবু একজন খুনি। হ্যাঁ, কেউ জানে না, কিন্তু তিনি জানেন। দুটো মানুষের হত্যার রক্তে তার হাত রাঙা। কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি পাচ্ছেন। ওই অপয়া পুতুলটাকে ঘরে আনার পর থেকেই শৈলেশবাবুর চারপাশে মৃত্যু মিছিল চলছে। চারিদিক থেকে মৃত্যুর নাগ পাশ তাকে পেঁচিয়ে ধরছে। এর থেকে মুক্তির উপায় কি? একবার তো চেষ্টা করলেন ওটাকে দূরে সরিয়ে দিতে। রাত কাটতে না কাটতেই অজান্তেই ঘটল আরও এক মৃত্যু। নিশ্চিন্ত হয়ে সেই জোঁকটাকে গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টার ফল হিসাবে তিনি আজ তার 1/3 বয়সী এক ফুটফুটে কিশোরীর লাশ দাহ করার জন্য অপেক্ষা করছেন শ্মশানে। প্রত্যক্ষ করছেন এক শ্মশান হারা পিতার শোকক্লিষ্ট মুখ। তার বন্ধুর এমন পরিস্থিতির জন্য দায়ী কে? তিনিই নন কি? কিন্তু উপায়? ওই পুতুলের হাত থেকে তিনি কিভাবে রেহাই পাবেন? জানেন তো, পরের মাসে ওর জন্মদিন ছিল। খোকন যেন ঘোরের ভেতর কথাগুলো বলে উঠল। শৈলেশবাবুর চিন্তা ছিন্ন হল। তিনি তাকালেন খোকনের দিকে। খোকন তখনও শূন্য দৃষ্টি মেলে চেয়ে আছে। সে আবার বলে উঠল, বলেছিল, বাবা এবারে আমার জন্য একটা কেক এনো। এবার তো আর কেক আনতে হবে না বলুন শৈলেশদা। শৈলেশবাবু মৃদু স্বরে বললেন, থাক ওসব কথা, ভেবো না সবার। খোকন সেটা শুনতে পেল কিনা জানা নেই, বোধহয় পেল না। সে বলে চলল, এই দেখো, সব আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, রাগ, অভিমান সব কিছু নিয়েই মেয়েটা চলে যাচ্ছে। ওর শরীরের সাথে আজ সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। সব ভালো লাগা, খারাপ লাগা, দুষ্টুমি, খুনসুটি সমস্ত আজ আগুনের তাপে একেবারে শেষ হয়ে যাবে। আগুন, আগুন, সর্বগ্রাসী আগুন। আগুন সর্বগ্রাসী, এই কথাটা শৈলেশবাবুর মাথায় বারবার প্রতিধ্বনিত হতে লাগল। এই কথাটা তার ঠাকুমাও বলতেন। অগ্নিদেব সব কিছু গ্রাস করেন। যত ঋণাত্মক শক্তি, যত খারাপ অস্তিত্ব, সব পাপ, সব কুপ্রভাব, সব অগ্নিদেবের অসীম ক্ষুধার কাছে নাশ হয়। আগুন সব পবিত্র করে। এই ভাবনার মাঝেই শিবু এসে দাঁড়ালো। আগের বডির কাজ শেষ হয়ে গিয়েছে, এবার তাদেরকে বডি নিয়ে আসতে বলল। খোকন হঠাৎ হেসে উঠে বলল, দুদিন আগেও নাকি ওটা আমার মেয়ে ছিল। হ্যাঁ, আজ তো শুধুই বডি। তোকে পোড়ানোর জন্য আমাদের কতই না তাড়া। তোর মুখে আগুন দিতে দেখ নাই তো, বসে আছি অপেক্ষা করে। এই দেখ। তারপর চিৎকার করে বলে উঠল, ওরে পোড়া কপালি, শুনছিস রে? শুনছিস কি বলছে ওরা? তুই একটা বডি, একটা বডি। বলেই মাটির ওপর আছড়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আর কেউ নিজের চোখের জল ধরে রাখতে পারল না। শৈলেশবাবুও এতক্ষণ খুব মন শক্ত করেছিলেন, কিন্তু তাঁরও আর গলার কাছে কান্নাটা বাঁধ মানল না। খোকনের মেয়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না বলেই নিয়ম রক্ষার খাতিরেই পোস্টমর্টম করতে হয়েছিল।
তাই দাহ করার কাজ 1.5 দিন পিছিয়ে গিয়েছে। আজ সব সেরে অস্থি জলে ভাসিয়ে গঙ্গায় স্নান করে ফিরতে দিন ফুরিয়ে গেল। মোট 2 দিন অতিক্রান্ত হল। বাড়ি ফিরে আগুন ছুঁয়ে নিমপাতা দাঁতে কেটে শৈলেশবাবু যখন নিজের ঘরে ঢুকলেন, তার মনে হচ্ছিল তিনি একটা যুদ্ধক্ষেত্র থেকে ফেরা অর্ধমৃত সৈনিক। তার শরীর মন একেবারে চলছে না তখন। কয়েক দিনের মধ্যেই এত মৃত্যুর সাক্ষী হয়েছেন তিনি যে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। শেষ রাত্রির তখন। আর 1-1.5 ঘন্টার মধ্যেই ভোরের আলো ফুটবে। কিন্তু একটা খুব জরুরি কাজ শৈলেশবাবুকে শেষ করতেই হবে, আজই করতে হবে, নইলে হাজার ক্লান্তি সত্ত্বেও তিনি 2 চোখের পাতা এক করতে পারবেন না। তাই 1 মুহূর্ত আর দেরি করা ঠিক হবে না। আজই সব কিছুর ইতি টানবেন তিনি। বাকিরা অর্থাৎ নন্দ, ফটিক, বলাই সকলেই নিজের নিজের ঘরে ঢুকে দরজায় খিল এঁটে শুয়ে পড়েছে। প্রত্যেকেই ক্লান্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত। তাই এই ভাড়া বাড়িটায় শৈলেশবাবু ছাড়া এই মুহূর্তে আর কেউ জেগে নেই। এটাই সঠিক সময় কাজটা করার। শৈলেশবাবু খাটের তলার বাক্সের ভেতর থেকে বের করে আনলেন সেই সাদা মুখের পুতুলটাকে। ওটার নরুন চেরা মিশমিশে কালো চোখ, ঠোঁট নাকবিহীন সাদা ফ্যাটফ্যাটে মুখ আর বিষাক্ত অন্ধকারের মতো কুচকুচে কালো চুলের দিকে তাকিয়ে শৈলেশবাবুর বমি উঠে এলো। কোন কুক্ষণে তিনি এই মূর্তিমান শয়তানটাকে আদর করে ঘরে তুলেছিলেন কে জানে। পুতুলটাকে হাতে নিয়ে তিনি উঠে পড়লেন। ঘরের কোণে স্টোভের পাশে রাখা কেরোসিনের বোতলটা তুলে নিলেন আর এক হাতে, পকেটে ভরে নিলেন দেশলাই। তারপর আকণ্ঠ মদ্যপ মাতালের মতো টলতে টলতে এগিয়ে চললেন বাড়ির পিছনের অন্ধকার দিকটায়। মাটির ওপর পুতুলটাকে রেখে তার ওপর ছড়িয়ে দিলেন কেরোসিন। বাতাসে ছড়িয়ে পড়ল কেরোসিনের গন্ধ। তারপর দিয়াশলাইয়ের 2টো কাঠি একসঙ্গে জ্বালিয়ে তিনি ফেলে দিলেন কেরোসিনে ভেজা পুতুলটার ওপর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেটায়। শৈলেশবাবুর চোখের সামনে একটু একটু করে পুড়তে লাগলো তার সমস্ত পাপ বোধ, সমস্ত ভয় আর আতঙ্ক। সেই পুতুলটার শেষ অংশটুকুও যখন সর্বগ্রাসী আগুনের ক্ষুধায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, শৈলেশবাবু নিশ্চিন্ত হয়ে একটা বড় শ্বাস ফেলে ফিরে এলেন নিজের ঘরে। ঘরে এসে দরজায় খিল তুলে তিনি কাটা কলাগাছের মতো লুটিয়ে পড়লেন বিছানার উপর। এইবার নিশ্চিন্ত। সেই অভিশপ্ত পুতুলটার পৈশাচিক হাত থেকে তিনি এখন মুক্ত। আগামীকাল তিনি অফিস থেকে ছুটি নিয়ে নেবেন। তার বিশ্রাম প্রয়োজন, অনেক বেলা পর্যন্ত ঘুম প্রয়োজন। সব সর্বনাশের মূলকে তিনি শেষ পর্যন্ত নিশ্চিহ্ন করে দিতে পেরেছেন। মুক্তি। শহরের একটা ঘিঞ্জি এলাকার ততোধিক ঘিঞ্জি গলির সামনে দাঁড়িয়ে আছে একটা দমকলের গাড়ি। গলির প্রায় শেষ মাথায় একটা একতলা বাড়ির আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমন ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ভয় খুব বেশি, কিন্তু সৌভাগ্যক্রমে দমকল বাহিনী আগুনের ছড়িয়ে পড়া আটকাতে সক্ষম হয়েছেন। তাই আপাতত এই বিধ্বংসী আগুন ওই একটি বাড়িতেই সীমাবদ্ধ। বাড়িটিতে অনেকের বাস থাকলেও আগুন লাগার মুহূর্তে তারা কেউই ছিলেন না। সকলেই নিজ নিজ কর্মস্থলে ছিলেন, কিন্তু একজন ছিলেন সেই বাড়িতে। দুর্ভাগ্যবশত তিনি আজ কাজে না গিয়ে বাড়িতেই ছিলেন, এবং যখন আগুন লাগে এবং ছড়িয়ে পড়ে তিনি চিৎকার করে সাহায্য চেয়েছিলেন বটে, কিন্তু কেউ তাকে আগুন ঠেলে সাহায্য করতে পারেনি। তিনি নিজেও বেরিয়ে আসতে পারেননি।
ফলস্বরূপ আগুনে পুড়ে দুঃখজনক এবং মর্মান্তিক মৃত্যু হয়েছে 50 সেই ব্যক্তির। নাম শৈলেশ মজুমদার। আগুন নিভল শেষমেশ। পুরো বাড়িটা তখন কালো হয়ে পুড়ে গিয়েছে। এদিক ওদিক থেকেও ধোঁয়া উঠছে তখনও। বাড়ির বাসিন্দারা সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন সেই ধ্বংসপুরীতে, যদি কিছু জিনিস অক্ষত পাওয়া যায়। যদিও আশা ক্ষীণ, তবুও শেষ সম্বলটুকু কুড়িয়ে নেবার চেষ্টা। প্রথমেই বের করা হলো ডান দিকের ছোট্ট ঘরটার থেকে একটা পুড়ে হাড় বের করা, কুঁকড়ে যাওয়া কালো মাংসপিণ্ড। শৈলেশবাবুর লাশ। স্বয়ং বিধাতারও চেনার ক্ষমতা নেই। তারপর বাড়ির বাসিন্দারা আবারও খুঁজতে শুরু করল ছাইয়ের গাদায় একটুকু আশা। একেবারে হতাশ হলো না তারা। কিছু কিছু জিনিস প্রায় অক্ষত অবস্থায় মিলল বটে, বিশেষ করে ধাতব জিনিস। খুঁজতে খুঁজতে নন্দর চোখে পড়ল একদিকে একটা অ্যাসবেস্টাসের টুকরোর নিচে সাদা মতো কি একটা উঁকি দিচ্ছে। সে এগিয়ে গিয়ে তুলে নিল সেটা। কি, এটা তো একটা পুতুল। কি সুন্দর দেখতে! সাদা ধবধবে কিমোনো পরা একটা পুতুল। তার গায়ের রঙও দুধের মতো সাদা। কালো কুচকুচে রেশমি নরম চুল, টানা টানা দুটো কাজল কালো চোখ, কিন্তু নাক মুখ কিচ্ছু নেই। নিশ্চয়ই বিদেশি পুতুল। কিন্তু এটা এখানে এলো কেমন করে? আর এমন সর্বনাশা আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, অথচ এই পুতুলটার উপরে তার এতটুকু আঁচ পড়েনি। একেবারে নতুনের মতো, নিখুঁত, নিটোল। শুনছিলেন সাদা মুখের পুতুল, কাহিনী দীপাঞ্জনা দাস। আজ গল্প পাঠে এবং শৈলেশবাবুর ভূমিকায় ছিল রণদীপ, খোকন, পুলিশ ও রাস্তার ছেলের ভূমিকায় ছিল অনুভব, ম্যানেজারের ভূমিকায় ম্যাক্স, নিতিনের ভূমিকায় ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ চ্যানেল থেকে ছিল সায়ন্তন, বিমল ও শিবুর চরিত্রে ছিল রক্তিম, নন্দর ভূমিকায় স্পন্দন, রমাকান্তের ভূমিকায় ইভান এবং খোকনের মেয়ের ভূমিকায় সূত্রধারে এবং নির্দেশনায় ছিলাম আমি স্মিতা। শব্দগ্রহণে ছিল শ্রীরূপ, আবহ সৃষ্টিতে ছিল ম্যাক্স এবং পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। লেখিকার কলমে পড়ে ফেলতে পারেন তার দুর্দান্ত দুটি বই বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত কালবিহঙ্গ এবং ব্যাঙা। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? এক্ষুনি কমেন্ট করে জানাও আমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার তো আশা করতেই পারি, বলো। আর সাবস্ক্রাইব করতে তো প্রথমেই বলেছি, এখনও না করে থাকলে করে দিও কিন্তু। তাহলে চলো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। টিম থ্রিলারল্যান্ডের পক্ষ থেকে সবার জন্য রইল অফুরান শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।